আসসালামু আলাইকুম এভরিওয়ান। আউলিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন অন্তু। এবার আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা বা হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে কত ভাগে বিভক্ত করা হয়েছে। আধুনিক হিসাব বিজ্ঞান পদ্ধতিতে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী বা বাইরের ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরে মানে ভিতরে থাকে তাদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা হয়, এবং যারা প্রতিষ্ঠানের বাইরে থাকে তাদেরকে, যা প্রতিষ্ঠানের বাইরে থেকে প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার করে তাদেরকে বলা হয় বহিস্থ ব্যবহারকারী। এটিকে আমরা সহজে মনে রাখার জন্য একটি সূত্র ব্যবহার করতে পারি। যেমন অভ্যন্তরীণ ব্যবহারকারীরা বেতন নিবে এবং পরিচালনায় অংশগ্রহণ করবেন, কিন্তু বহিস্থ ব্যবহারকারীরা বেতন নিবেন না এবং পরিচালনায় অংশগ্রহণ করবেন না। সাধারণত ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে ব্যবস্থাপক যারা আছেন তারা পরিচালনায় অংশগ্রহণ করেন এবং তারা বেতন গ্রহণ করেন। নানান ধরনের ব্যবস্থাপক, যেমন অর্থ পরিচালনা ব্যবস্থাপক, নিরীক্ষা ব্যবস্থাপক, কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক, সুপারভাইজার, সারি ব্যবস্থাপক ইত্যাদি। অন্যদিকে বহিস্থ ব্যবহারকারী হচ্ছে বিনিয়োগকারী। একজন বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে বেতন নেন না, বরঞ্চ তিনি তার বিনিয়োগকৃত অর্থের বিপরীতে মুনাফা গ্রহণ করেন। ঋণদাতা ঋণের বিপরীতে সুদ গ্রহণ করেন। এইভাবে আরো গ্রাহক, কর কর্তৃপক্ষ, শেয়ার হোল্ডার, পাওনাদার, শ্রমিক সংঘ, সম্ভাব্য ক্রেতা, নিরীক্ষক, এরা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। এবার আমরা আলোচনা করব হিসাব বা অ্যাকাউন্ট নিয়ে। লেনদেনের সংক্ষিপ্ত এবং শ্রেণীবদ্ধ বিবরণীকে হিসাব বলে। হিসাবকে সাধারণত টি ছক বা জেড ছকের মাধ্যমে প্রকাশ করা হয়। যে টি ছকে সাধারণত তিনটি ঘর থাকে: হিসাবের শিরোনাম, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। এবার হিসাবকে মূলত দুইটি পদ্ধতিতে সংরক্ষণ করা হয় বা দুইটি পদ্ধতিতে শ্রেণীবিভাগ করা হয়। একটি হচ্ছে আধুনিক পদ্ধতি, অন্যটি হচ্ছে সনাতন পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে হিসাব বিজ্ঞানকে মূলত 5 ভাগে ভাগ করা হয়: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় অথবা খরচ, হিসাব। এবার আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পদ, প্রতিষ্ঠানের অধিকারভুক্ত যে সকল বিষয় যা থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে তাকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। যেমন নগদ টাকা, ব্যাংক জমা, তারপর দেনাদার ইত্যাদি। দায় হচ্ছে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর শেয়ার হোল্ডার বা মালিক ব্যতীত তৃতীয় পক্ষ মানে পাওনাদার বহিস্থ পক্ষের দাবিকে দায় হিসেবে গণ্য করা হয়। যেমন ব্যাংক ঋণ, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার গ্রহণ করা, বিভিন্ন ধরনের আর্থিক অর্গানাইজেশন থেকে ধার গ্রহণ করা ইত্যাদি। এবার হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হচ্ছে প্রতিষ্ঠানের উপর মালিক, যিনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা এক মালিকানা ব্যবসায় মালিক নিজেই প্রতিষ্ঠাতা এবং পরিচালক থাকেন, বা বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে শেয়ার হোল্ডারগণ, তাদের যে মূলধন, ওই যে মূলধনের দাবিটাকেই বলা হয় মালিকানা সত্ত্ব। এক কথায় শেয়ার হোল্ডারদের সত্ত্ব বলা হয় যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে, এবং এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে বলা হয় মালিকের সত্ত্ব। চতুর্থ হচ্ছে আয় হিসাব। আয় হিসাব হচ্ছে পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে একটি প্রতিষ্ঠান যা আয় করে তাকে আয় হিসাবে গণ্য করা হয়। আরেকটি হচ্ছে খরচ বা ব্যয় হিসাব। পণ্য ক্রয় বা সেবা গ্রহণের কারণে প্রতিষ্ঠানে যা সংগৃহীত হয় বা যে হিসাবের সৃষ্টি হয় তাকে খরচ বা ব্যয় হিসাব বলে। যেমন বিজ্ঞাপন প্রদান, মনিহারি ক্রয় ইত্যাদি। এবার সনাতন পদ্ধতিতে হিসাবকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, অন্যটি হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলে, মানে যে সকল হিসাব সরাসরি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। এবং ব্যক্তিবাচক হিসাবকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রাপ্য হিসাব, অন্যটি হচ্ছে প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাবকে ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল এবং প্রদেয় হিসাবকে বলা হয় অ্যাকাউন্টস পেয়েবল।
আরেকটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাব হচ্ছে মূলত অব্যক্তিবাচক হিসাবকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, অন্যটি হচ্ছে নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাব হচ্ছে যেগুলো আমাদের সম্পদ, প্রতিষ্ঠানের যে সকল সম্পদ থাকে, আসবাবপত্র, নগদ, ব্যাংক জমা ইত্যাদি। আর এটা হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাবকে আবার দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে আয়বাচক হিসাব, অন্যটি হচ্ছে ব্যয়বাচক হিসাব। আয়বাচক হিসাব হচ্ছে সকল ধরনের আয়, অগ্রিম আয় এবং বকেয়া আয় ব্যতীত যত আয় আছে তাকে আয়বাচক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। এবং ব্যয়বাচক হিসাব হচ্ছে অগ্রিম ব্যয় এবং বকেয়া ব্যয় বা যে সকল ব্যয়ের অর্থ পরিশোধ করা হয় না, এই সকল ব্যয়কে বলা হয়, এই সকল ব্যয় বাদে অন্য সকল হিসাবকে ব্যয়বাচক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।